মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, কুৎসিত কথা বলছেন জনসভায়, কেউ আবার প্রতিপক্ষ নেতাকে বলছেন মোষের মতো কালোই থেকে যাবে 100 বার স্নান করলেও মোদির জায়গায়। আর এমনিতে ব্যক্তি আক্রমণ প্রতিটা জনসভায় প্রতি নেতা নেত্রী একে অন্যকে করছেনই। কেন ভোটের এই কালচার, কেন কুকথার বর্ষণ কেন হচ্ছে? আসলে এই নিয়ে আজকে আলোচনা করি হাড্ডাহাড্ডিতে। আমার সঙ্গে রয়েছেন বাদশা মৈত্র, আমার সঙ্গে রয়েছেন ব্রাত্য বসু। বাদশা, এটাকে কিভাবে দেখো? বলার বিশেষ কিছু যখন থাকে না তখন মানে মানুষ রেগে গিয়ে গালাগাল করে কখন, যখন তার যুক্তি থাকে না, যুক্তি হারিয়ে ফেলে। এবার কথা হচ্ছে যে এটাকে আমি কিভাবে দেখবো? এটা কোনো ব্যতিক্রম, মানে এটাই ট্রেন্ড একটা মানুষের, কি একটা দলের, কি একটা রাজনৈতিক দলের। এইটা বুঝতে গেলে একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বোঝা যায় না, উচিত না। তা আমার এখন আলোচনায় আসছি পরে, কিন্তু আমার কারণ যেটা মনে হয় যে সেই মুহূর্তে তার হয়তো বলার মতো কিছু নেই, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সেটা খারাপ কথা বলে দিল। আরেকটা হতে পারে খারাপ কথা বললে সিদ্ধান্ত নাকি এটা একটা স্ক্রিপ্টেড পার্ট। আরেকটা হতে পারে খারাপ কথা বললে নেগেটিভ পাবলিসিটি, লোকে সেটা নিয়ে যত আলোচনা করবে, ভালো কথা বললে তত আলোচনা করবে না। তো সেখান থেকে অনেকে খারাপ কথা বলে থাকতে পারে। না, এটা কি কোনো ব্যক্তি কেন্দ্রিক? মানে এটা তো প্রায় সব রাজনৈতিক দলের সব নেতা নেত্রীরাই অলমোস্ট একে অপরকে এইভাবে আক্রমণ করছেন। এটা একটা রাজনৈতিক সংস্কৃতি বলবো আমি, রাজনীতির মধ্যে পড়ে। এবং ওই বাদশার সঙ্গে আমি পার্সিয়ালি একমত যে এটার মধ্যে একটা নেগেটিভ পাবলিসিটি হয়, কিন্তু নেগেটিভ পাবলিসিটি কাদের মধ্যে হয়, মানে সে কথাটা বলে কেন, মানে সেটা কি তাহলে সে ব্যক্তির দোষ, নাকি একটা বড় অংশের জনগণ এই ধরনের কথা শুনে শুনতে চায়, যারা এটাকে সমর্থন জানায়, হাততালি দেয়, বা বলে বাহ গুরু দারুণ দিয়েছো, বা হেভি ফাটিয়ে দিয়েছো। হয়তো কোনো কোনো রাজনীতিবিদ সেইটা বুঝে সেইটাকে আরো উস্কে দেন, মানে যাকে বলে খুঁচিয়ে দেওয়া। মানে সেটা ভোটের মঞ্চ, মানে ভোটকে সেটা রাজনীতি হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে সংস্কৃতিটা আছে, বা রাজনীতির ক্ষেত্রে তো যে রাজনীতি করছেন তাকে তো দুটো বেশ খারাপ কথা বলে দেওয়াই যেতে পারে। আমি যাকে সমর্থন করছি সে হয়তো, যাকে আমি তত পছন্দ করছি না, তার মুখ দিয়ে ওই কথাটা শুনতে চাইছি। আমার মনে ওই সাইকোলজিটা ওই লোকটি হয়তো, মানে ওই প্রার্থীটি হয়তো ধরতে পারছেন। আমার মতে এরকম অসংখ্য লোক আছে। না, কিন্তু এইটা কি বরাবরের ভোটারদের বা সাধারণ জনতার ট্রেন্ড? আমরা তো আগেও দেখেছি দেওয়াল লিখন, একে অপরকে আক্রমণ, অনেকটা আগের রাজনীতিবিদরা করতেন। যে এই যে ব্যক্তি, তারা কি এটা শুনতে চাইতেন? ব্যক্তি যে, আমি তো জানি না, আমি বলছি ধরুন 66-67 সালে একজন মানুষের অন্ধত্বকে ব্যঙ্গ করে বেগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। কানা বেগুন অতুল্য ঘোষ। কেন একটা মানুষ অন্ধ, প্রতিবন্ধী, তার প্রতিবন্ধিত্বকে খুঁচিয়ে দেওয়া হচ্ছে। বা ধরুন আমাদের এখানে কোন একজন কোন পার্টির জেনারেল সম্পাদক, সাধারণ সম্পাদক যখন বলেন বন্দুকের নলে কি গুলি থাকবে না, তো কি নিরোধ লাগানো থাকবে, বলে জন্ম নিয়ন্ত্রণের কথা বলেন। অর্থাৎ এই সংস্কৃতিটা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বরাবরই এখানে চালান করে এসছে। সেটা এখন নির্দিষ্ট রাজনৈতিক দল। বাদশা, আমি ঠিক ইতিহাসে মানে অত পেছনে যাব না এই কারণে, কারণ ওই সময়ের রাজনীতিবিদদের পারস্পরিক সম্পর্কগুলো, মানে এই একটা ঘটনা থেকে সম্পর্কটা বোঝা যাবে না, পারস্পরিক সম্পর্কগুলো অসামান্য। আমি যে সময়টা দেখেছি আমার জ্ঞানের পর, সেই সময়টা দিয়ে আসি আমি, যে এটা ঠিক যে এই কুকথা বলার ট্রেন্ড সব দলের মধ্যেই আছে কম বেশি, এটা ঠিক। কিন্তু আমার মনে আছে যে ঠিক খুব বেশি দিনের ঘটনা নয়, যে আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্কে বামেদের একজন নেতৃত্ব তিনি সভায় কোথাও একটি মন্তব্য করেন, যে মন্তব্যটা আমার মনে হচ্ছে ঠিক সেই দিনটায়, মানে তার পরের দিনটায় আমি দমদম কেন্দ্রে, মানে ব্রাত্যরিক কেন্দ্রে ওরই বিরুদ্ধে প্রচারে গিয়েছি, এবং সেই মঞ্চে দাঁড়িয়ে মনে আছে আমার একদম ঘোষিত প্রতিবাদ করেছিলাম। 1 নম্বর। 2 নম্বর যেটা ভালো লেগেছিল আমার, যে তার কয়েকদিনের মধ্যে তাকে দিয়ে পার্টির মুখপত্রে একটা বড় চিঠি লেখানো হয়, ক্ষমা প্রার্থনা করে, এবং সেখানেই শেষ হয় না। তারপরে তার কিন্তু দল থেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে একটা স্টেপ পরপর করা হলো, তাতে করে একটা পার্টির, একটা দলের একটা অ্যাঙ্গেল বোঝা যায় যে এটাকে এন্ডোর্স করছে কিনা, মানসিকতা। তার সেক্ষেত্রে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখবো, কিন্তু উল্টো দিকে যদি আমি দেখি, এই কথাটা আমি বাদশার সঙ্গে অনেকটাই একমত। আবার একমত নই এই কারণে, যদি বাদশার মনে পড়ে তোমার, যে তাহলে তুমি দেখবে যে ওই যে পার্টিকুলার যে ওই ক্লিপিংটা, সেটা একটা মোবাইল ফোন থেকে বেরিয়েছিল, যেভাবে তাপস পালের ক্ষেত্র একইভাবে মোবাইল ফোন থেকে বেরোয়। আমি নিজে
আমাদের খুব কম বয়সে আমার খুব ধাক্কাও লেগেছিল। খুবই একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা, তার প্রতিপক্ষ তখন মানে ওই ইমার্জেন্সির অনেক পরে, আমি একটু বড় হয়েছি আমরা, হ্যাঁ, যে ইন্দিরা গান্ধী সম্পর্কে যে ভাষা ব্যবহার করছেন সেটা একটা অকল্পনীয় ভাষা, এবং সেটা সবাই বেশ হাততালি বেশ সেটা মানে যাকে বলে মজা পাচ্ছেন। সেইটা যদি না, আমি বলছি সেইটা যদি, আমি তা বলছি না, আমি জনতা ঘাড়ে চাপাচ্ছি না, আমি যেটা বলছি যে ওইটা যদি অডিও ভিজুয়াল সে বিস্ফোরণের যুগ হতো তাহলে ভাইরাল হতো। ফলে যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু শাস্তির প্রশ্ন উঠেছে। আমি বলছি এই সংস্কৃতিটা ছিলই না, কিন্তু শাস্তি তারপরে অনেক ঘটনা ঘটেছে অন্যান্য রাজনৈতিক দলে যেটা ভাইরাল হয়েছে কিন্তু তাদের শাস্তি হয়নি। আমার বক্তব্য সেটা তাদের দায়িত্ব ছিল যে তাদের কর্মী সমর্থকদের সচেতন করে দেওয়া, শাস্তি মানে কি আরো 10টা লোককে বুঝিয়ে দেওয়া যে এটা করলে তোমারও শাস্তি হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো পানিশমেন্ট আমরা দেখিনি। তো যে রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি আমরা, সেক্ষেত্রে বিশেষ করে যারা দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, তাদের দায়িত্ব অনেক বেশি, এবং তাদের কর্মীরা যখন, নেতারা যখন এই জাতীয় ভাষা ব্যবহার করেন সেটা অনেক বেশি ভয়ের, অনেক বেশি আশঙ্কার। সেটাই তো আমি বলছি যে যেটা ভাইরাল হওয়ার পরেও তো শাস্তি হয়েছে। আপনি বলছেন অনেকটা আগে থেকে হলে আরো অনেক বেশি এই ধরনের ঘটনা সামনে আসতো, অনেক বেশি আসতো। হ্যাঁ, ভালো তো শাস্তি দিতেন তারা, কিন্তু উল্টো দিকে অনেক দলকে দেখছে তারা শাস্তির কথা ভাবছেই না। এটা আরো ভয়ের, তাদের তো ভাবা উচিত। যেমন মানে আমি একটা নির্দিষ্ট উদাহরণ দিলে ভালো হয়, যে কোনো মানে এই যে এই বিনয় কুমারের কথা বলছেন, তার ক্ষেত্রে হয়তো হয়নি, এটা ঠিক, এটা ঠিকই হয়নি। হ্যাঁ, এটা হয়নি, আমি ঠিক। রাজ্যের শাসক দল, আর অন্য দল, যারা শাসক দলের মানে কার ক্ষেত্রে শাস্তি হয়নি আপনি বলে মনে করেন? কার ক্ষেত্রে হচ্ছে আপনি বলুন? এই যেমন ধরুন তাপস পাল, তিনি যে কথাটা বলেছিলেন সেটা তার জন্য তিনি এবার কিন্তু তাকে ভোটে টিকিট দেওয়া হয়নি। আমার প্রশ্ন, তাপস পাল টিকিট পাননি ওই কথা বলার জন্য, এটা কোথায় বলা হয়েছে, এটা কোথায় প্রমাণিত? না না না, সেটা বলা হয়নি, বলা হয়নি, সেটা বলা হয়নি, কেন সেটা বলা হয়নি। কিন্তু তাপস পালকে পার্টি ওই সময় আমার মনে আছে কঠোরভাবে ভৎসনা করা হয়েছে, এবং সেটা ভেতরে করা হয়েছে, এবং তাপস পাল নিজে দাঁড়িয়ে প্রকাশ্যই, যেটা ক্ষমা প্রার্থনার চিঠি যেটা বাদশা বলছেন, ঠিক সেইভাবে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি এই ধরনের ভুল আমি আর কখনো করব না, আমার অন্যায় হয়েছে। এটা কোনো পাবলিক স্টেটমেন্ট ছিল না, এক নম্বর। আজ ভোটে দাঁড়াতে দেননি, টিকিট পাননি, টিকিট না পাওয়া দিয়ে প্রমাণ হয়নি এই কারণে, কারণ সুগত বসু টিকিট পাননি এবার। না না না, সুগত বসু টিকিট পাননি না, আপনি দাঁড়াতে চাননি। আমি বলছি তাপস দাঁড়াতে চাননি কিনা সেটা আমরা জানি না। আমি যে টিকিট না পাওয়াটা কিছু প্রমাণ করে না বলছি, টিকিট না পাওয়া দিয়ে এটাকে যুক্তিগ্রাহ্য করা যাচ্ছে। আমি বলছি যে পাবলিক এটা এক ধরনের বার্তা, এটা এক ধরনের বার্তা। কি করে বার্তা? আমরা বুঝবো বার্তা, এটা এক ধরনের বার্তা। অনিল বসু যে ক্ষমা প্রার্থী, সত্যি যে ক্ষমা করলেন, ক্ষমা করা হলো, তারপর তো ভোটে লড়লেন, তারপরে তো লড়লেন, তার মানে ওইটা একটা লোক দেখানো ছিল। কি করে? যেটা হয়তো যেটা বিনয় কুমারের ক্ষেত্রে হলো না, কি করে? যেটা বিনয় কুমারের ক্ষেত্রে হলো না, যেটা কিনা মহাশ্বেতা দেবী বা মেধা পাটেকরের ক্ষেত্রে তিনি যে ভাষাটা ব্যবহার করেছিলেন সেটাই খুব সুস্থ ভাষা বলে মনে করেন আপনি? কখনো মনে করছি না, তার ক্ষেত্রে কখনো মনে করছেন, কিন্তু এটাও ঘটনা। এরকম ভুরি ভুরি, না না, ভুরি ভুরি নয় তো, একটা তফাৎ আছে, ভুরি নয়, একটা তফাৎ আছে, ভুরি ভুরি নয়। সেটা হচ্ছে বিনয় কুমার যখন বলছেন তখন কিন্তু এই ফেসবুকের এই রবরব আসেনি, আর অনিল বসু যখন বলছেন ঠিক তার 3 বছর পরে, আপনি তখন কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ড আবারও সজাগ হয়ে আবার আপনি সেই পার্টির আলোচনায় চলে আসছে, যদিও আমি কোন পার্টির প্রতিনিধি না, কিন্তু প্রচার করতে যান না, 100 বার বলছি, প্রতিনিধি নন বটে, ওই জন্যই তো বলছি, ওই জন্যই এখানে কথাটাও বলছি আমি, বোধহয় একমাত্র পার্টি যে পার্টিতে নিয়ম করে, মানে আমরা যারা জানতে পারি, নিয়ম করে প্রতি বছর একটা বড় সংখ্যক মানুষকে, কর্মী সমর্থকদের একটা অ্যাসেসমেন্ট হয়, এবং নাকি সেখান থেকে বাদ টাদ দেওয়া হয়। আমরা কিন্তু অন্য দল সম্পর্কে শুনি না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই পার্টি যার প্রচারে আমি যাই, যে পার্টিটা 34 বছর সরকার চালিয়েছে, তারপরে আজকে রাজ্যে ক্ষমতায় আপনারা, কেন্দ্রের বিজেপি, এই 34 বছরের এত মন্ত্রী, তাদের একজনকেও কেন একটা দাগ দিয়ে জেলের পেছনে ঢোকানো যায়নি? এইখান থেকে আমার বক্তব্য হচ্ছে, যদি যে আপনি তুলনা করছেন, কুকথা বলুন, কুকর্ম বলুন, চুরি বলুন, যাই বলুন, তুলনা করলে কিন্তু আপনাকে মানতে হবে যে এর অনেক ওপরে আছে বলে 34 বছর সরকার চালাবার পরেও আপনি কোন রাফাল, কোন বোফোর্স, কোনো কিছু সত্যি মিথ্যে কোনো ভাবে আপনি ঢোকাতে পারেননি। আপনি কি মনে করেন যে যারা জেলের পেছনে গেছেন তার সবাই দোষী? তাদের সামনে কি চার্জশিট পেশ হয়েছে? বা স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে যারা জেলে গেছেন, মনে করি না তারা সবাই কুকর্মের কারণে গেছেন, সবাই মনে করি না। কিন্তু চার্জশিটটা কিন্তু ললিত মোদি জেলে গেলে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নাম নিচ্ছেন, ললিত মোদি জেলে গেলে যাওয়া উচিত। জেলে যাওয়াটা যেমন প্রমাণ করেন সে অপরাধী, আবার ললিত মোদি জেলে গেলে মনে করি জেলে যাওয়া উচিত।
আর ভিজা মানে যাওয়া উচিত। তার জন্য একটা বিচার ব্যবস্থা আছে দেশে, তার জন্য 7 বছর পেরিয়ে তার গেছে জন্য তো। একটা বিচার ব্যবস্থা আছে, 7 বছর পেরিয়ে সেটা wait গেছে করুন, তো। যেটা হয়নি। আমি তো ললিত মোদী নিয়ে কিছু তাহলে বলছি যতদিন না, না হচ্ছে আমি তো ললিত মোদী নিয়ে তাহলে কিছু বলছি যতদিন না। না হচ্ছে আমাকে এটা মেনে নিতে হবে, ততদিন ওদের ওপরে উপরে মানে যতদিন না তার হচ্ছে উপরে তুলনামূলক বিচারে কথা বলুন, কুকর্ম না বলুন। না না না, কেন কুকথা নয়? এখানে কেন প্রথম কথা নয়? কুকথা নিয়ে আলোচনা হচ্ছে। যদি কুকর্ম প্রশ্ন নিয়ে আলোচনা করে আমি তাতেও আলোচনা করতে রাজি হ্যাঁ, আছি। কুকথা, কুকর্ম আমি যেটা তো বলছি যে প্রায় ফাইনাল সম্পৃক্ত। চার্জশিট কি হয়েছে সেটা তার কারণ একটা, আপনি কি এটা মনে করেন না যে এখানে যে 34 বছর এখানে চালিয়েছেন, হ্যাঁ তার একটা বড় কারণ হচ্ছে কখনো স্থানীয় কংগ্রেসকে নিয়ে কখনো এখান থেকে আমরাই কেন্দ্রীয় সরকারকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ এক ধরনের সহাবস্থানের রাজনীতি করে গেছেন। কিন্তু আমরা যেহেতু এখানে প্রকৃত বিজেপি বিরোধী মুখ, আমরা তো কখনো 89 সালে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে হাত ধরাধরি করে একসঙ্গে রাজীব গান্ধীকে হারানোর জন্য সভা করিনি। তো যারা এটা 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 করে থাকে তারা কেন্দ্রীয় সরকারে অন্য দিকে চলে গেলেন। না, আমি এটাই বলতে চাইছি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক, যেহেতু আপনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তুলনাটা আপনি কেন্দ্র সরকারের সঙ্গে যেহেতু তারা আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এক ধরনের প্রতিহিংসা কাজ করছে। কি করে বললেন? প্রতিহিংসা কাজ করছে, আমি এটা বলছি। বিজেপির সঙ্গে তো আপনার নেত্রী সরকার করেছেন না, এনডিএ করেছেন, হ্যাঁ, না দুবার না, একবার করেছেন, যেহেতু আপনারা পদ দেখিয়েছিলেন, যেহেতু আপনারা পদ দেখিয়েছিলেন। কেন বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার হয় 89 সালে, তার আগে 84 সালে বিজেপির আসন ছিল 2, বাচ্চা বাবু। ওই যে ভোট লড়ার পর তারপর হলো 86, সেটা ওই যে বাম আর রাম, ওই যে বাম আর রাম একসঙ্গে হাত ধরলো, ওই যে রাম আর বাম একসঙ্গে হাত ধরলো, রাজনৈতিক বাধ্যবাধকতা। আপনিও জানেন, না আমি জানি না, আমি যেটা জানি সেটাই বলছি। জোট হয়নি আপনি জানেন, আপনার এটা বাধ্যবাধকতা, জোট হয়নি। ওই আপনি না জোট মুড়ি, ওটা সমঝোতা, জোট অন্য জিনিস, আসন সমঝোতা, আপনি যে ওটা জোট নয়, আপনি যে চাল ভাজা নয়, ওটা মুড়ি। আপনি যে মঞ্চের কথা যখন বলছেন, যে মুহূর্তে দাঁড়িয়ে 77 সালে আপনি তাহলে বলবেন যে মঞ্চের কথা বলছেন, 77 সালে জনতা দল বা এলডিএফ বা লেফটের জোট হয়নি। আপনি যে মঞ্চের কথা বলছেন, 77 জনসংঘের সঙ্গে লেফট আপনি যে মঞ্চের কথা বলছেন, যেহেতু জনসংঘ সেই মঞ্চে ভারতবর্ষের একটা দুটো পার্টি নয়। আপনি বলবেন জোট হয়নি, ওটা আসন সমঝোতা। আসন সমঝোতা হয় না, হয়নি না। আপনি আমাকে বলুন, এই আলোচনায় আপনি আমাকে বলুন, একটা উদাহরণ দেবো আপনাকে। আপনি দেখান। পশ্চিমবঙ্গে যতদিন বামেরা ছিল ততদিন আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা যে কটা ছিল কয়েকটি, আপনারা আসার পর সেই স্কুলের সংখ্যা আপনাদের অ্যাফিলিয়েশনে কয়েক শতগুণ বেড়ে গেছে। তাহলে সমর্থন কাদের আছে, আমাদের না আপনাদের? আমি এরকম কোন পরিসংখ্যান আমি পাইনি। আমার ধারণা এই পরিসংখ্যানটা আপনি আলিমুদ্দিন স্ট্রিট থেকে নিয়েছেন। আপনি আলিমুদ্দিন স্ট্রিট থেকে আপনার পরিসংখ্যানটা পাঠান, আলিমুদ্দিন স্ট্রিট থেকে এলে যেটা ভুল হবে আমি তা মনে করি না। একটা ছোট্ট ব্রেক, হাড্ডাহাড্ডিতে আবার ফিরে আসছি কুকথার আলোচনায়, সঙ্গে থাকুন। ব্রেকের পর আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুকথার বর্ষণ, এবং তাকে কেউ পক্ষে সমর্থন করছেন, কেউ বলছেন না না এটা আগে থেকেই এই ধারাবাহিকতা চলে আসছে। কিন্তু আমরা সাধারণ মানুষরা কি চাইছি? আমি ব্রাত্যদার কাছে আসবো। ধরুন চৌকিদার চোর হ্যায়, আমি অন্য পার্টির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার করতেই পারি, কিন্তু সরাসরি কাউকে চোর বলে প্রচার করাটা গোটা দেশে, যেটা এখন একটা স্লোগানে এবং খুব সব থেকে পপুলার স্লোগান এই মুহূর্তে, এটা কি কোথাও আমরা কালচারে পরিণত করছি? রাজনীতিবিদরা দায়িত্ব নিয়ে করছেন সেটা? এইটা তো পুরনো স্লোগান থেকে এসছে, গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়, সে ভোপর সময় থেকে। বা তার আগে আমি তো আপনাকে প্রফুল্ল সেনের উদাহরণ দিলাম, যে দেওয়ালে দেওয়ালে লিখে লেখা হয়েছিল যারা জেলের পিছনে গিয়েছে সবাই অভিযুক্ত নয়। রাজীব গান্ধীকে পরে ক্লিন চিট দেয় সুপ্রিম কোর্ট। এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা কারা শুরু করেছিল তো আমি আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে দেখালাম। হ্যাঁ, এরা শুরু করেছিল। এবার সেটা আটকানো, এবার মানে আমরা বলবো যে এটা আমরা পছন্দ করি না, আমরা চাই না। জনপ্রতিনিধির ক্ষেত্রে একটা বাড়তি দায় সব সময় থাকতে হবে। সেই দায়টা কি? সেই দায়টা হচ্ছে যে আমি এমন কোনো কথা বা এমন কোনো আচরণ করতে পারি না যা আমার ওই বাদশার ভাষায় কর্মী সমর্থকদের মানে প্রভোগ করতে পারে। কিন্তু কার্যক্ষেত্র তো ঠিক উল্টোটা হচ্ছে, তারা গিয়ে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। সেটা খালি রাজনীতিবিদেরও দায় নয়, সেটা খালি জনগণেরও দায় নয়, সেটা শুধুমাত্র মিডিয়ার দায়ও নয়, বা সেটা ওই কোট আনকোট সুশীল সমাজের দায় নয়। কিন্তু আমরা প্রত্যেকে তো এই ঘাটাকে নিয়ে বাঁচছি, প্রত্যেকেই পচনের শিকার। ওই যে যখন ওই বাদশাহী উদাহরণটা দিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে খারাপ যে কথাটা, সে তো জানতো না রেকর্ড করা হচ্ছে। দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু ব্রাত্যদা। আজকের দিনে যারা জননেতা বা নেত্রীরা উঠছেন মঞ্চে, তারা জানেন সমস্ত মিডিয়ার ক্যামেরা তাদের দিকে তাক করা। আজম খান যে কথাটা বলেছেন এ তো মানে ভাবা যায় না। উমা ভারতী বলেছেন চোরের বউ প্রিয়াঙ্কা গান্ধীকে, এটা তো হালের ঘটনা। কিন্তু এক্ষেত্রে কমিশনের একটা বড় রোল আমরা দেখছি, তারা কিন্তু সোনিয়া গান্ধীকে বছরের পর বছর বিদেশিনী
বলে আসা হ্যাঁ, হলো। ব্যক্তি আক্রমণ। ব্যক্তি আক্রমণ করা না, কিন্তু হয়েছে। তারপরেও কি আটকানো এবং যাচ্ছে? তিনি ভারতীয় সেই পাসপোর্ট প্রবণতাটা কোথায়? মানে সেটা তো আরো দুর্ভাগ্যজনক আমাদের জন্য। হ্যাঁ, আমার মনে হয় যে বললাম যে আমরা যারা শুনছি এগুলো, আমাদের যেহেতু আস্তে আস্তে শুনতে শুনতে এটা সয়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা সেটা নির্বাচনে, ভোটিং এ হোক বা লেখালেখিতে হোক, এটা বুঝিয়ে দিতে পারি যেটা এটা আমরা সমর্থন নিচ্ছি না, এটা রিফিউজ করছি আমরা, এই দায়টা কিন্তু এখানে আমাদের থাকে। এটা পুরোপুরি রাজনীতিবিদদের দায় আমি বলতে পারি না, কারণ তারা তো ভাষণটা দিচ্ছেন পাবলিককে, তো পাবলিক রিফিউজ করলে তারা কিন্তু করবেন না এটা। কিন্তু এক্ষেত্রে গণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে একটা স্রোত দেখালে আমি আপনাকে সেই বিকল্প স্রোতটার উদাহরণ দিকেই তো দেবো। যায়। আমি আপনাকে বিকল্প উদাহরণ দেবো, খালি রাজনীতির আঙিনা ফেলে ব্যাপারটা দেখবেন না। আমি বলছি আপনাকে একটু ভেবে দেখুন, আমাদের ভারতবর্ষে যে নায়ক গিয়ে হরিণ শিকার করলো, যে নায়ক রাস্তায় গাড়ি চাপা দিয়ে নিরীহ মানুষকে চাপা দিয়ে বেরিয়ে চলে গেল, যে নায়ক প্রকাশ্যে মদ খেয়ে একজন মহিলাকে ঠাটিয়ে চড় মারলো, দেখা গেল যে তার ছবি যখন বেরোয় সবচেয়ে বেশি hit। সব থেকে বেশি হিট হয় তার ছবি। বটেই তো। ঠিক এই উদাহরণে আমার প্রশ্ন, একজন রাজনীতিবিদের সঙ্গে একজন অনস্ক্রিন পারফর্মারের তফাৎ কোথায় তাহলে? রাজনীতিবিদের কাছে আমাদের প্রত্যাশা বেশি এই কারণেই যে আমরা কোট আনকোট থিওরিটিক্যালি ধরে নিতে পারি যে এই লোকটা তো কাজ করতে এসেছে আমার জন্য, এই লোকটা দুজনের পারপাস তো আলাদা। আলাদা, এই লোকটা আমার জন্য তার জীবনটা দিয়েছে, এটা থিওরিটিক্যালি ধরে নিতে পারি আমি, তাহলে নিশ্চয়ই তার দায়িত্বটা বেশি থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে পাবলিকের দায়িত্ব আছে। কিন্তু এটাও ঠিক যে খুব বড় নেতৃত্ব যারা পাবলিককে কন্ট্রোল করে বা পাবলিককে আবেগ নিয়ে খেলা করে বা নাচাতে পারে, তাদের বোধহয় দায়িত্বটা আরো বেশি নেওয়া উচিত। তারা যদি সংযোগটা না দেখান, দলের মেজো সেজো ছোট যত নেতৃত্ব আছে এটা কিন্তু চলতে থাকবে, এবং সেটা দেখছি আমরা এখানে। এটা রংবাজি, একটা হুমকি, একটা কথা বলার ধরনের মধ্যে একটা পুরো একটা রাউডি একটা অ্যাপ্রোচ, মাথা গুড়িয়ে দেবো এই ধরনের কথা। এই যে অ্যাঙ্গেলটা, এইটা বোধহয় বেড়ে যাচ্ছে আমার মনে হয়। যে যদি আমার রাজ্যে দেখি, এটা আবার সেই পলিটিক্যাল আলোচনা হয়ে যাবে। আর এক্ষেত্রে ওরা দলের প্রতিনিধি সরাসরি, আমি যেহেতু নেই, পরোক্ষ প্রতিনিধি, প্রতিনিধি নেই, আমার সমর্থক সারা জীবনই কোনো দ্বিমত নিয়ে তো সেই জন্য আলোচনাটা একটু অসম হচ্ছে, কারণ ওর দায়বদ্ধতা আছে ওটা নিয়ে প্রতিহত করার। সমর্থকেরও তো দায়বদ্ধতা। না, আমার দায়বদ্ধতা নেই এই কারণে, ওর আদায়বদ্ধতা আছে। আমাকে কেউ প্রশ্ন করবে না আমার ভুল বা ঠিক বলা নিয়ে, আমার দায়, আমি বিবেকের দায়, আমাকে প্রশ্ন করবেন তুমি কেন বললে এটা। আমাকেও খুব প্রশ্ন করবে। না, এক্ষেত্রে জনপ্রতিনিধি হওয়া না হওয়ার দায়। রেজিমেন্টের পার্টি সমর্থক বাবুন, মানে যেহেতু সমর্থককেও প্রশ্ন করে, ফলে ধরে নিচ্ছে যে আমাকেও প্রশ্ন করবে, মানে আমারটাও বলে দেবে, আমারটাও উনি বলে দেবেন যে আপনাকে মধ্যে পড়তে হবে, কেননা কি সমর্থক হিসেবে প্রশ্ন না, এটা জনপ্রতিনিধি হওয়া না হওয়ার দায়। এটা হচ্ছে পরিশীলিত কুকথা, উনিও জানেন প্রশ্ন করবে। যাই হোক, যত কুকথাই হোক, যত ব্যক্তিগত আক্রমণই হোক, কিন্তু রাজনৈতিক সৌজন্য বোধটা যেন না হারিয়ে যায়। আজ হাড্ডাহাড্ডি যে হাসি দিয়ে শেষ হলো, শেষ পর্যন্ত যেন হাজার আক্রমণের উল্টো দিকের ব্যক্তিটার দিকে এই হাসি দিয়েই শেষ করতে পারেন একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক কারবারি। আমরা শেষ করছি আজকের হাড্ডাহাড্ডির সঙ্গে থাকুন।